ডেকে মহল্লা সবাই ডেকে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নে। আমাকে গ্রাম থেকে জল থেকে, জল মানে পানি থেকে, সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি সব। টোটো চালাচ্ছে। বন্ধুরা, নন্দীগ্রাম এই নামটি শুধু একটি জায়গা নয়, এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বিস্ফোরক অধ্যায়। কিন্তু আজ সেই নন্দীগ্রামে আবার খবরের শিরোনামে, কারণ এবার লড়াই জমি নিয়ে নয়, লড়াই মানবাধিকারের অস্তিত্ব নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দীনবন্ধুরপুর এলাকায় যা ঘটেছে তা শুধু রাজনীতি নয়, এটা সরাসরি মানবাধিকারের বিরুদ্ধে যুদ্ধ। অভিযোগ উঠেছে এক সংখ্যালঘু পরিবার, শেখ রাকিবুলের পরিবার। তাদের অপরাধ কি জানেন? তারা বিজেপি করে, আর সেই কারণেই তাদের পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবুন একবার, 2026 সালের বাংলায় দাঁড়িয়ে কেউ যদি রাজনৈতিক মতাদর্শের কারণে জল থেকে বঞ্চিত হয়, তাহলে সেটা কি গণতন্ত্র, নাকি এটা এক নতুন ধরনের রাজনৈতিক সন্ত্রাসের মডেল? শুধু জল নয়, অভিযোগ আরো ভয়ঙ্কর। শেখ রাকিবুলের পরিবারের দাবি, তাদের নামাজ পড়তে দেওয়াও বাধা দেওয়া হচ্ছে। মানে একদিকে সংখ্যালঘু তোষণের রাজনীতি, অন্যদিকে সেই সংখ্যালঘু যদি বিজেপি সমর্থক হয়, তাহলে তার ধর্মীয় অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এই দ্বিচারিতাই কি বাংলার মানুষ আজ বুঝতে পারছে না? এখানে একটা বাস্তব প্রশ্ন, সংবিধান কি বলে? ভারতের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে, মৌলিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তাহলে নন্দীগ্রাম কিভাবে একটা পরিবারকে জল আর নামাজ দুটো থেকে বঞ্চিত করা হচ্ছে? এই খবর সামনে আসতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে পৌঁছে যান আক্রান্ত পরিবারের বাড়িতে। তিনি শুধু দেখা করেই থেমে থাকেননি, সরাসরি বার্তাও দিয়েছেন, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে এবং শেষ পর্যন্ত লড়াই হবে। রাজনীতিটা তারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটে দেবো, তার কেটেছে কি না? মুখে আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে, তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে, এই জিনিস চলবে না। আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে আমাদের কোনো ধর্মীয় স্লোগান দিতে বলি না। তারা ভারত মাতা কি জয় বলে, মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই পেয়েছে। রেশনকে হিন্দুরা শুধু পায়, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কি শুধু হিন্দুরা পেয়েছে, মুসলিমরা পায়নি? শৌচালয় থেকে পিএম কিষাণ সম্মান নিধি, এটা হতে পারে না। আমরা এবারে করতে দেব না। 2021 সালে মুসলিম এলাকাতে ঢুকতে দেয়নি, করতে দেয়নি, কিন্তু এখানে প্রচুর মুসলিম ছেলে আছে। মাসুদের চাকরি খেয়েছে টাওয়ারে, মাসুদ মাথা নত করেনি, জেল কাটি। এখানে আমাদের ফয়াজ ভাই আছে, আব্বাস ভাই আছে, হাসিবুল ভাই আছে। এবারে মুসলিমরা, বিশেষ করে যারা শিক্ষিত, বেকার এবং গরিব, পাকা বাড়ি সুফিয়ান সাউদ্দিনে রয়েছে, এখানকার সাধারণ লোকের কোনো হয়নি। চাকরি পেয়েছে সোয়েম কাজীর বেটা, সাউদ্দিনের সব ভাই, সব ছেলে মেয়ে, অন্য কেউ পায়নি। অতএব এখানে সাধারণ মুসলিমরা এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে। আমি রাকিবুলকে বলে গেলাম, তুমি সাহস নিয়ে চলবে। ধনঞ্জয় মন্ডল প্রেসিডেন্ট, তোমাকে দেখতে হবে। এই মন্ডলের মাইনরিটি মোর্চার সভাপতিকে ওই আপনি আছেন।
আমাদের রাজীব ভাইয়ের ভালো নামটা নাসির ভাই আছেন, আপনার দায়িত্ব এদেরকে প্রোটেকশন করা। সমস্ত বিজেপি সমর্থক যারা স্বইচ্ছায় তারা প্রার্থীর ব্যানার রাখবেন বাড়ির সামনে, কে হাত দেয় দেখবো। আমাদের অফিসের কে আছে এখানে? রাজাকে ডাক। এখানে ওই দেখা ওই পাড়ার ভিতরে ওরা একটা পার্টি অফিস করবে বলে করেছে। আমি কালকে ইসলাম ওই কার্যালয় করেছিলাম না, নির্বাচনী কার্যালয়। শ্যামল সাহু এখানে মাঝে মাঝে আসবে, আর মেঘনাথ দত্ত আছে, সব দেখে নিবে। মন্ডল সভাপতি যোগাযোগ রাখবে। তুমি আমাদের মুসলিম যত আমাদের মাইনরিটি মোর্চার নেতৃত্ব আছে, সকলের বাড়ির ঘরের সামনে বা গাছে সিসিটিভি লাগাও। সিসিটিভি লাগাও এবং চিপটা আমার অফিসে, এমএলএ অফিসে থাকবে। আমি দেখতে চাই কি কি করবে। আর আপনাদের ভোট পর্যন্ত কেউ ডাকলে যাবেন না, ভোট পর্যন্ত ডাকলে যাবেন না। জল আনতে যাবেন, আমাদের নাকি ঠ্যাং ভাঙবে বলছে। ঠ্যাং যে ভাঙবে তাকে সাউদ্দিনের মতো, হাবিবুরের মতো। আমার সাথে যে কথা আমি 1.5 বছর জেলে ছিল দেবব্রত মাইতিকে খুনে। ওদের যদি ইচ্ছা হয়েছে আবার 2-3 বছর জেল খাটার, আমার কোনো অসুবিধা নেই। এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল দেওয়াল লিখন হবে বলে তাকে। আমি ভয় পাননি তো? মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন। এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। 24 সালে এসে এখানে আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোন মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি। এবারে আমি সমস্ত গ্রামে যাব, হিন্দু কি মুসলিম কি। আমার বিধায়কের অফিস থেকে সকলে পরিষেবা পেয়েছে, সকলে। আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠিয়েছি। অর্থাৎ আমি ওগুলো করবো, যার ইচ্ছা হবে না নেবেন না, মানে সমর্থন করবে না। কিন্তু এখানে একটা পার্টি আসতে পারবে না, এটা তো হতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে না, ওরা করে। ধর্ম পালনে, জল খাওয়ার, নিতে বাধা দেওয়ার অধিকার কাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান? আর যারা সংবিধান বিপন্ন বলেন, তাদেরকে বলবো নীলপুর দীনবন্ধুপুর গ্রামে এসে রাকিবুল এবং এই বাবুর সঙ্গে কথা বলে যান। সংবিধান কারা বিপন্ন করছে প্রমাণ হয়ে যাবে। শক্ত থাকবে তো, পোলিং এজেন্ট বলবে একদম। হ্যাঁ, ঠিক আছে, একদম শক্ত আছে, ও শক্ত আছে। মন্ডল ওয়াইজ আমাদের মাইনরিটি মোর্চার লোকেদের গ্রুপ তৈরি করুন, মানে হোয়াটসঅ্যাপে সমস্ত যোগাযোগ রাখা, সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যবস্থা নেওয়া। আর এখানে দালাল আইসি কে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। অতএব পুলিশকেও নিরপেক্ষ করা। আপনি পার্টির পক্ষ থেকে বলুন সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ করাতে, রুট মার্চ করান। আর যে নেতারা করছে আমি বলে দিয়ে গেলাম, 9টা মার্ডার কেসের পেন্ডিং ওয়ারেন্ট আছে। আমি ঠিক সময় পুলিশ অবজারভারের কাছে যাব, বাড়াবাড়ি করবেন না। আমি পরিষ্কার বলে গেলাম, ভদ্র থাকুন। 21-এ যে নোংরামি করেছেন এবারে হবে না। শ্যামল সাহু, তোমার দায়িত্ব সকলের সঙ্গে যোগাযোগ রাখা। তুমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তোমার দায়িত্ব। আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। শুভেন্দুর এই পদক্ষেপে স্পষ্ট করে দেয় নন্দীগ্রাম আর এখনো রাজনৈতিক এবং মানসিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন কোথায়? যদি সত্যি এই অভিযোগ সঠিক হয় তাহলে পুলিশ কি করছে, স্থানীয় প্রশাসন কি করছে, নাকি এসব কিছুই জেনেও চুপ করে বসে আছে? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির দাবি শাসক দল বুঝে গিয়েছে তাদের মাটি সরে যাচ্ছে, তাই ভয় দেখিয়ে অত্যাচার করে ভোট দখলের চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সত্যি কি? কারণ এই ঘটনা যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটা পরিবারের উপর আক্রমণ নয়, এটা বাংলার গণতন্ত্রের উপর আঘাত। মনে রাখবেন, যে রাজ্যে রাজনৈতিক মত প্রকাশের জন্য জল বন্ধ হয়ে যায়, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, সেই রাজ্যের গণতন্ত্র শুধু কাগজে থাকে, বাস্তবে নয়। আর ঠিক এই জায়গাতেই নন্দীগ্রাম আবারও একটা প্রতীক হয়ে উঠেছে, একটা বড় লড়াইয়ের প্রতীক। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, নন্দীগ্রামের উত্তাপ তত বাড়ছে। এই ঘটনার পর একটা
প্রশ্ন আরো জোরালো, বাংলায় কি সত্যি সবাই সামনে সমান অধিকার পাচ্ছে, নাকি রাজনৈতিক রং দেখেই মানুষের অধিকার নির্ধারণ করা হচ্ছে? শেষ করার আগে একটা কথাই বলবো, এই ঘটনা যদি মিথ্যা হয় তাহলে সত্যের সামনে আসুক, আর যদি সত্যি হয় তাহলে এর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ রাজনীতি কখনোই মানবিকতার উপরে হতে পারে না। আপনি কি মনে করেন এই ঘটনা কি বাংলার বাস্তব চিত্র তুলে ধরেছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্য সামনে আসা জরুরি। আর এই ধরনের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল নিউজ পয়েন্ট বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।